প্রফেসর ইউনুস, তাকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও রুবিও ফোন দিয়েছিলেন। সেই ফোন আলাপ 15 মিনিট হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এই আন্তরিক পরিবেশে কথা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে, এই একটা দুইটা বাক্য ছাড়া সেই ফোন আলাপের কোনো কিছু গণমাধ্যমকে বলা হয়নি, জাতিকে জানানো হয়নি, এমন কোনো বিবৃতিও দেয়া হয়নি। ধোঁয়াশাতেই রাখা হয়েছে। যখন ধোঁয়াশাতে রাখা হয়েছে তখন সেই ফোন আলাপে কি কথা হয়েছে, নানা রকমের আলোচনা চলছে। আর এই নানা রকমের আলোচনার মাঝে এবার খুবই কট্টর, কড়া এবং অসম্মানজনক মন্তব্য করে বসলেন বিএনপির এক নেতা মেজর আক্তার। তিনি দাবি করলেন যে আমাদের প্রধান উপদেষ্টাকে আন্তোনিও রুবিও কড়া ভাষায় ধমক দিয়েছেন, জঘন্য ভাষায় কথা বলেছেন, যেগুলো অসম্মানজনক, অপমানজনক। ঘটনা কি সত্যি? ঘটনা যদি মিথ্যা হয় তাহলে সরকারের বিবৃতি প্রত্যাশা করা যেতেই পারে। কি হয়েছিল, কি বললেন তিনি, আদতে কি কথা হতে পারে তাদের মাঝে, সেই আলোচনা করবো এই ভিডিওতে। বলছিলাম, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কদিন আগেই আন্তোনিও রুবিও তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে ফোন দিয়েছিলেন। 15 মিনিট কথা হয়েছিল তাদের মধ্যে। সেরকম তথ্যই আমরা জানি। সরকারের পক্ষ থেকে শুধু জানানো হয়েছিল যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের কথা হয়েছে, কিন্তু কি বিষয়ে কথা হয়েছে সেটা নিয়ে নানা আলাপ গত কয়েকদিনে আমরা বিভিন্ন দিকে শুনেছি। কেউ বলছেন যে তাদের মধ্যে করিডোর নিয়ে কথা হয়েছে এবং করিডোরের নিশ্চয়তা চায় আমেরিকা যে কোনোভাবে। আমেরিকা যেহেতু করিডোর চেয়েছে, সেহেতু বাংলাদেশ সরকারের করিডোর না দিয়ে কোনো উপায় নেই। যদি না দেওয়ার মতামতে যায় প্রফেসর ইউনুস সরকার, তাহলে সরকারের বিপক্ষে আমেরিকা অবস্থান নেবে এবং আরেকটা সরকার পতন আমরা দেখতে পারি, এমন আলোচনাও চলছে। যখন আমরা শুনছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আওয়ামী সরকারের পতন হয়েছে, ফরহাদ মাজার সেই ব্যাপারটাকে সামনে নিয়ে এসে বলেছেন যে সেই আলোচনা একেবারে মিথ্যা নয়, সেই আলোচনা সত্য হয়ে যাবে যদি প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ হয়ে যায়, তাদের কর্মকাণ্ড যদি ব্যর্থতায় পর্যবেসিত হয়। এরকম নানা আলোচনার ফাঁকে মেজর আক্তারুজ্জামান, বিএনপির জাদ্রেল নেতা, তিনি একটি টক শোতে গতকালকে মন্তব্য করেছেন, যেটা সেই মন্তব্যটা ভয়াবহ। সেখানেই মন্তব্য করেছেন তিনি, যেটা নিয়ে আবার বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে। সেখানে মন্তব্য করেছেন তিনি যে আন্তোনিও রুবিও প্রফেসর ইউনুসকে কড়া ভাষায় শাসিয়েছেন, কড়া ভাষায় ধমক দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে একজন পররাষ্ট্রমন্ত্রী একটা দেশের সর্বোচ্চ পদের নেতাকে ধমক দিতে পারেন কি না, সেটা একটা প্রশ্ন। যদিও আমেরিকা একটা ফ্যাক্ট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি ক্ষমতাধর, সেই হিসাবটাই বিশ্ব কষে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তো অনেক দূরের কথা, তার চেয়েও নিচে যদি সহকারীর পররাষ্ট্রমন্ত্রীও ভাবা হয়, কিংবা কখনো কখনো আমরা দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডর, বাংলাদেশে যে দূতাবাসে যিনি কাজ করেন, দায়িত্বে রয়েছেন, তিনিও কখনো কখনো সরকার প্রধানের চাইতে বেশি ক্ষমতাশালী এমনটা বোঝানোর চেষ্টা করেন। বিভিন্নভাবে আমরা সেরকম তথ্যই পেয়ে এসেছি, সেরকম দৃষ্টান্তই দেখে এসেছে। পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে সেটা আরও বেশি গুণ হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও রুবিও তিনি প্রফেসর ইউনুসকে কি সত্যিই ধমক দিয়েছেন, সত্যিই কড়া ভাষায় কথা বলেছেন, কড়া ভাষায় শাসিয়েছেন? এরকম ঘটনা যদি কি ঘটেছে? ঘটলে কোন ইস্যুতে ঘটেছে? ইস্যুটা কি করিডোর ইস্যু, যে প্রফেসর ইউনুস দেশের কেউ যখন মতামত দিচ্ছে না করিডোরের ব্যাপারে, তখন বলে দিয়েছেন যে করিডোর দেওয়া আমার সম্ভব নয়, তখন কি সেই কড়া ভাষা প্রয়োগ করেছেন? তখন কি সেই ধমকের ভাষা প্রয়োগ করেছেন যে এটা দিতে হবে, না দিলে পরিণতি ভালো হবে না? সেরকম কথা হয়েছে। যে কথাই হোক না কেন, মেজর আক্তারের মতো গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ যখন এই ধরনের অভিযোগ করেছেন, আমার মনে হয় সরকারের উচিত ব্যাপারটা খোলাসা করা। সরকারের উচিত ওই 15 মিনিটের আলাপে কি কি বিষয় ছিল, কি কি কথা হয়েছে, সেটা জাতির কাছে স্পষ্ট করে দেয়া। নতুবা মেজর আক্তারের এই মন্তব্যটা সঠিক বলে প্রমাণিত হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে। তখন সেটা প্রফেসর ইউনুসের জন্য যেমন, তেমনি বর্তমান সরকারের জন্য, তেমনি বাংলাদেশের জন্য ব্যাপারটা অসম্মানজনক হবে। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী সমতুল্য প্রধান উপদেষ্টাকে ধমক দেবেন, কড়া ভাষা ব্যবহার করবেন, সেটা তো জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। এটা মিথ্যা,
এভাবে মিথ্যা প্রমাণ করার জন্য যত প্রমাণ দেয়া উচিত আমার মনে হয় সরকারের সেই প্রমাণগুলো সামনে নিয়ে আসা উচিত এবং স্পষ্ট করে দেওয়া উচিত যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি তারা স্পষ্ট না করে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও রুবিওর সঙ্গে প্রফেসর ইউনূসের খুব একটা সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়নি, আলাপটা একটু তিতা আলাপই ছিল। আমরা কি জানতে পারবো আদৌ যে আলাপটা তিতা আলাপ কেমন ছিল? আমরা কি শেষ পর্যন্ত তাদেরকে করিডোর দিতে বাধ্য হচ্ছে? আওয়ামী লীগের যে মানবাধিকার বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড তার সমালোচনা তারা কিন্তু করত। সেই সমালোচনা নিয়ে আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী ছিলেন তারা বলতেন গাজায় এত মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, সেটা নিয়ে কিছু বলে না, আমাদের নিয়ে কেন বলে, ওইদিকে নজর দেন, হ্যান করেন ত্যান করেন, এগুলো বলা বলি হতো। এবং আমাদের যিনি ডক্টর ইউনূস, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইউরোপীয় এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের বিবৃতি ওনার পক্ষে এসেছে অনেক সময়। উনি এগুলিকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন। আধুনিক মানুষ সেভাবে ওনারা হয়তো সেগুলি ভাবেন যে এদের বক্তব্যগুলি খুবই মানবাধিকার এবং গণতন্ত্রের সপক্ষে বক্তব্য। তো এখন তো ইউনূস সাহেব রাষ্ট্র চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন। এখন এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, এখন ওনাদের ইউনূস সাহেবের যে রাষ্ট্র পরিচালনা এবং বিভিন্ন আইন প্রণয়ন করার যে ব্যাপার স্যাপার আছে, এগুলোকে তারা কিভাবে মূল্যায়ন করছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সোমবার মানে গতকালকে সুইজারল্যান্ডের জেনেভায় এই 59তম মানবাধিকার পরিষদে এই মানবাধিকার বিষয়ক হাই কমিশন সেখানে তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছে। সেই প্রতিবেদনে তারা কিন্তু বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ছোট্ট একটা বিবৃতি তারা দিয়েছে, মানে বিবৃতি ঠিক না, ওখানে সারা দুনিয়ার ঘটনা নিয়ে আছে, ইরান ইসরায়েলের যুদ্ধ এটা নিয়ে আছে, বিভিন্ন সুদানের ঘটনা নিয়ে আছে, সিরিয়ার ঘটনা নিয়ে আছে, বিভিন্ন দেশের সারা দুনিয়ার যত দেশ আছে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সবগুলি ঘটনায় সেখানে ছোট 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 করে তাদের পছন্দ অনুযায়ী তারা যেগুলিকে উদ্বেগজনক মনে করেছে সেটাকে উল্লেখ করেছে, তারা যেটাকে পজিটিভ মনে করেছে সেটাকে ওইভাবে উল্লেখ করেছে। সেভাবে বাংলাদেশেরও ব্যাপারে একটা প্যারা আছে। সেই প্যারা কি আছে আমি সেটা হুবহু আপনাকে অনুবাদ করে পড়ে শোনাচ্ছি। এই অনুবাদটা আমি নিয়েছি প্রথম আলো থেকে। আমি আরও কয়েকটা পত্রিকায় দেখেছি, প্রথম আলো অনুবাদটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি ওইটি আপনাদেরকে পড়ে শোনাই। সেখানে ফলকার তুর্ক বলেছেন যে আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি। এটুকু পজিটিভ কথা। আমরা দেখছি সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে এবং তারা সংস্কার, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এগিয়ে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। এখানে একটা কথা খেলে বলার যায়, সেটা হলো যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটার অর্থটা কি? এটার আবার নানা ধরনের ব্যাখ্যা এখন আবার দেখছি। কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে অনেকে বলতে চাচ্ছেন যে কত বেশি ভোটার আসবে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ডেফিনেশন। আবার আগে শুনতাম যখন নাকি বিএনপি নির্বাচনে যেত না আওয়ামী লীগ আমলে, তখন শুনতাম যে কতগুলি দল নির্বাচনে অংশ নিচ্ছে, অথবা যারা ভোট দিতে যাচ্ছে তারা ভোট দিতে যে তাদের পছন্দের প্রার্থীকে সেখানে পাচ্ছে কিনা, অথবা তারা পর্যাপ্ত সংখ্যক বিকল্প চয়েসের জন্য তারা প্রার্থী পাচ্ছে কিনা, এটাকে অন্তর্ভুক্তিমূলক বলে। যাই হোক, সরকার পাল্টে যায়, সংজ্ঞা পাল্টে যায়, আমাদের এখানেও তাই হয়তো হবে আগামীতে। যাই হোক, সেটা নিয়ে আর আলোচনা করি না। আমি ওনার এই বিবৃতির পরের অংশটুকু পড়ছি। সেখানে উনি বলেছেন, অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন উনি কি বলেছেন,
যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করার জন্য একটা আইনের পরিবর্তন করা হয়েছে কিন্তু আপনি এটা জানেন যে মানে এই সরকার কিছুদিন আগে যে একটা মানে আপনার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করেছে 2025। সেখানে বলা সেটা কেন করা হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সত্তা বলতে সংগঠন, আমি ওদের ভাষায় বলছি, যে ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছে। এবং সেই সঙ্গে তারা আর কি করেছে, এটা জারি করার মাধ্যমে তারা কি করেছে, এটা জারি করার মাধ্যমে এই জারি করার আলোকে যে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আওয়ামী লীগের সংগঠনের বিভিন্ন আওয়ামী লীগের যারা ভাতৃপ্রতিম সংগঠন আছে সবগুলোর নেতাকর্মীদের বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে এই আইনের মাধ্যমে। এরপর আর কি করছে, আর করছে হলো এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা করছে অপরাধ ট্রাইব্যুনাল তাদের কিছু আইন সংশোধন করেছে। আইন সংশোধন করার মাধ্যমে আগে এদের আইনে ছিল না যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে এমন কোনো আইন তাদের ছিল না, এখতিয়ার তাদের ছিল না। ওই এখতিয়ারটা এখন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে তারা চাইলে শাস্তি দিতে পারে। মানে শাস্তি দেওয়া মানে কি নিষিদ্ধ করতে পারে, আংশিক নিষিদ্ধ করতে পারে, কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারে, অনেক কিছুই করতে পারে। এটা তারা করার সুযোগটা আইনটা সংশোধন করেছে। এই যে আইনটাকে সংশোধন করা, এই যে অধ্যাদেশটা জারি করা, এটার ব্যাপারেই কিন্তু এই ভলকার তুর্ক বলেছেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি যে আইনে পরিবর্তন আনা হয়েছে এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড মানে এই আইনের আলোকে যে রাজনৈতিক দলগুলোকে যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এখন আপাতত তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। এই যে এইগুলো সব কর্মকাণ্ড, এই সব কর্মকাণ্ড নিয়ে উনি উদ্বিগ্ন। তার মানে সরকারের এই আইনটাকে, এই অধ্যাদেশটাকে এবং এ সংক্রান্ত কর্মকাণ্ডকে জাতিসংঘ মানবাধিকার কমিশন ভালোভাবে দেখছে না। এটাকে মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলে তারা বিবেচনা করছে। তারপরে উনি শেষ বাক্যটা এভাবে লিখেছেন, এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। মানে এই আইনটা হলে সংগঠন করার স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে, সীমিত করে দিবে, মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে দিবে এবং একসঙ্গে কিছু লোক একটা বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হবে, সেই সমবেত হওয়ার স্বাধীনতাকেও সীমিত করবে। কথা কিন্তু পরিষ্কার। এই কথাগুলো পশ্চিমা জগতের কাছে খুবই প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেখবেন, কিভাবে মূল্যায়ন করবেন? উনি কি বুঝতে পারবেন, বুঝতে পারছেন যে ওনার অবস্থানটাকে উনি টেনে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছেন? ওনার কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এখন সমালোচনা করছে। এই সমালোচনাটা উনি অর্জন করেছেন। এটা কি শেষ বয়সে এসে ওনার অর্জন করার কথা ছিল? ছিল না। যে কাজটা উনি করতে যাচ্ছেন এটা তো বোঝাই যাচ্ছে এই আইনটা সংশোধন করা হয়েছে আওয়ামী লীগকে এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য। এটা বোঝাই যাচ্ছে, বুঝতে কোনো কষ্টকর হওয়ার কথা না। ভলকার তুর্কেও যখন কষ্ট হয় নাই, আমাদের নাকি কষ্ট হবে? আমরা তো এখানেই বসে আছি। শেষ পর্যন্ত ওনারা পারবেন কিনা এবং করলে পরে তার প্রতিক্রিয়া আমাদের এই সমাজে কি হবে সেটা বোঝার মতো মানসিক স্থিরতা কি ডক্টর ইউনূস সাহেবের আছে? ওনার বয়স হয়ে গেছে, আমার ইদানিং একটু সন্দেহ হচ্ছে। ভিন্ন মতকে ধারণ করার যে ক্ষমতা সেটা কি আছে? কিছু বললেই যে কথাটা বলা হয়, আমি এই কথাটা বলে আলোচনাটা শেষ করব। এটা নিয়ে পরে আরেকটা আলোচনা করব, যে কথাটা বলবো এখন সেটা নিয়ে। সেটা কি হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান, মানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তেমন ব্যক্তি বা সত্তা মানে সংগঠন, এটাকে
নিষিদ্ধ করতে হবে, এই হলো মূল লক্ষ্য। তো এদেশের সন্ত্রাসী কার্যক্রম কে করে বলেন? কোন দল করে? আমি একটা সহজ উত্তর দিই, এদেশে সব সময় সন্ত্রাসী কার্যক্রম করে সরকারে যে থাকে, সেই সরকারের যে দল তারা। যখন আওয়ামী লীগ থাকে সরকারে আওয়ামী লীগ করে, যখন বিএনপি থাকে সরকারে বিএনপি লোকজনরা করে, যখন জাতীয় পার্টি ছিল সরকারে তাদের লোকজন করছে, আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের লোকজনই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। এখনই যারা ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে তাদের লোকজন গ্রামাঞ্চলে এবং উপজেলা জেলা পর্যায়ে অলরেডি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ভাই। একজন লোকের কাছ থেকে চাঁদা আদায় করা সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো শুরু হয়ে গেছে। কাজেই যদি আইন করতে হতো, আমি তো মনে করি আইনটা এইভাবে করা উচিত ছিল যে যারা সরকারে থাকবে তাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক।